অডিও ভিডিওটা চেক করে নিবি একবার। দেখ ঠিক শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে পিরিয়ডিক টেবিল ফার্স্ট ক্লাস মানে থার্ড ক্লাস, কিন্তু চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। আগে দুদিন আমরা দুটো ইলেকট্রোবিন্যাস পদ্ধতি শিখেছি, একটা কেএলএফ পদ্ধতিতে, একটা এসপিডিএফ পদ্ধতিতে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টারটা সম্বন্ধে প্রথমে জানবো, অর্থাৎ ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ওকে, বেশ 2 মিনিট সময় দিলাম, দেখি কে কে লাইভে আসছে, চলে আসো। আচ্ছা, কে কে লাইভে আছিস একটু কমেন্ট করে জানা আমাকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কমেন্টে অঙ্গিরা আছিস, আর কেউ? দেখ, আমরা আগের দিনে, আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম যে প্রকৃতি ও মনুষ্য সৃষ্টি মোট 118টি মৌল রয়েছে। 118টি মৌলকে বিভিন্ন বিজ্ঞানীরা একটা টেবিলের মধ্যে স্থান দেওয়ার চেষ্টা করেছেন, যেটা বর্তমানে আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। কিন্তু আধুনিক পর্যায় সারণী পাওয়ার আগে আমরা পর্যায় সারণী পেয়েছিলাম। সেই পর্যায় সারণী বিভিন্ন বিজ্ঞানীদের মত অনুসারে তৈরি করা হয়েছিল এবং বিজ্ঞানীরা ধাপে ধাপে বিভিন্ন সূত্র দিয়েছেন। সর্বশেষ বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীর সূত্র দিয়েছিলেন। তারপর সেটা পরিবর্তিত হয়ে বর্তমানে আধুনিক পর্যায় সারণী আবিষ্কৃত হয় এবং তারও সূত্র আবিষ্কৃত হয়। আমরা একটু প্রথম থেকে জানবো, অর্থাৎ লিখো প্রথমে যে টেবিলের মধ্যে কি রয়েছে এবং কিভাবে সেটা আবিষ্কার হলো, এবং আমরা এখান থেকে কি কি পড়তে পারি। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট মৌল নিয়ে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট মৌল নিয়ে স্বীকৃত মৌলের সংখ্যা, স্বীকৃত মৌলের সংখ্যা বর্তমানে 118। তার মানে মোট 118টি মৌল আজ অব্দি আবিষ্কৃত হয়েছে এবং সেই 118টি মৌলকে টেবিলে স্থান দেওয়া হয়েছে নির্দিষ্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং রাসায়নিক ধর্ম অনুযায়ী।
একই ধর্মের মৌলকে একই জায়গায় স্থান দেওয়া হয়, একই শ্রেণীতে বা কোনোভাবে একই পর্যায়ে বা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পর্যায়ে স্থান দেওয়া হয়, সেগুলো আমরা একটু একটু করে জানতে থাকবো। কোন ধর্মের জন্য কোন মৌলকে কত নম্বর শ্রেণীতে আছে, বা ওই নম্বর শ্রেণীতে কোন ধর্মের মৌলরা রয়েছে, পরে আসছে। আচ্ছা, তাহলে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট মৌল নিয়ে স্বীকৃত মৌলের সংখ্যা হচ্ছে বর্তমানে 118। পূর্ণচ্ছেদ দাও। প্রথম দিকে বিজ্ঞানীরা দেখো, প্রথম দিকে বিজ্ঞানীরা মৌলগুলিকে ধাতু এবং অধাতু ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেছিলেন। পূর্ণচ্ছেদ। কিন্তু মনে রাখবি, এই দুই ভাগে ভাগ করাতে সমস্যা সমাধান হয়নি, সবকিছু সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, যে কারণে বিজ্ঞানীরা আরো পরে ধাপে ধাপে বিভিন্ন ধর্ম নির্ধারণ করেন এবং সেইভাবে টেবিলটাকে সাজান। তাহলে পূর্ণচ্ছেদে লিখবো আমরা, এরপর ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে সাদৃশ্যের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিন্যাসের চেষ্টা করেন। ওকে, তারপর পূর্ণচ্ছেদ দাও। বেশ, এরপরে কিভাবে কোন বিজ্ঞানী কত সালে কোন সূত্র দিয়েছিলেন এবং এই পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল বানাতে কোন কোন বিজ্ঞানীর ভূমিকা আছে সেটা আমরা একটু লিখে নেব। অর্থাৎ আর মনে রাখবি, প্রথম দিকে অর্থাৎ পর্যায় সারণী সাজানো হয়েছিল ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অনুসারে। এই পারমাণবিক ভর বা গুরুত্বের ডেফিনেশন আমরা ক্লাস 9 পেয়েছি মৌলের ধারণা চ্যাপ্টারে। তো সেই পারমাণবিক ভর এবং গুরুত্বের ভিত্তিতে পর্যায় সারণীকে সাজানো হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় যে ভিন্ন ভিন্ন মৌলের প্রায় একই পারমাণবিক ভর বা গুরুত্ব থাকায় তাদেরকে স্থান দেওয়াতে সমস্যা সৃষ্টি হয়, যে কারণে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। তাহলে পর্যায় সারণী সাজানো হয়েছিল পারমাণবিক ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা গুরুত্ব অনুসারে, আর বর্তমানে বা আধুনিক পর্যায় সারণীকে সাজানো হয়েছে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী। তো কোন কোন বিজ্ঞানীর ভূমিকা ছিল সেটা আমরা একটু আলোচনা করে নেব। তাই নেক্সট দিনটা হবে পারমাণবিক ভর বা গুরুত্বের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগের
ভূমিকা। তাহলে পারমাণবিক ভর আর গুরুত্ব অনুসারে যে পর্যায় সারণী সাজানো হয়েছিল সেখানে কোন কোন বিজ্ঞানীর ভূমিকা ছিল সেই বিজ্ঞানীদের নাম আমরা জানবো এবং তাদের সেসব বিজ্ঞানীদের দেওয়া সূত্র আমরা পড়ব এবং সর্বশেষ কোন বিজ্ঞানী সূত্রের দ্বারা পর্যায় সারণীকে সঠিকভাবে আলোচনা করা যায় সেটা আমরা জানবো। বেশ, তাহলে লেখো ডোবেরিনার। প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে ডোবেরিনার। ব্র্যাকেট লিখে নেব JW ডোবেরিনার বা ডোবেরাইনার যা বলবি, REINER, ডোবেরিনার বা ডোবেরাইনার বা ডোবেনিয়ার আমরা এগুলো বলতে পারি, তো আমরা ডোবেরিনারই বলবো, JW ডোবেরিনার। তারপরে কে আসছে? তারপরে আসছে বিজ্ঞানী সাকুরতোয়া। লেখো সাকুরতোয়া। ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নেব বি সাকুরতোয়া। স্পেলিং গুলো দেখে নিবি একটু ঠিকঠাক করে, কমা। তারপরে আসছে নিউল্যান্ডস, বিজ্ঞানী নিউল্যান্ডস। নিউল্যান্ডস, JAR, J ফুল স্টপ A ফুল স্টপ R, নিউল্যান্ডস। এবং সর্বশেষে যিনি আসছেন তিনি হলেন মেন্ডেলিভ। মেন্ডেলিভ, D ফুল স্টপ I, মেন্ডেলিভ। মেন্ডেলিভ মানে ফ বা মেন্ডেলিভ, ভ তুমি দুটোই বলতে পারো। মেন্ডেলিভ বা মেন্ডেলিভ। প্রমুখ বিজ্ঞানীদের মিলিত প্রচেষ্টার ফল প্রমুখ বিজ্ঞানীদের মিলিত প্রচেষ্টার ফল প্রমুখ বিজ্ঞানীদের মিলিত প্রচেষ্টার ফল আজকের আধুনিক পর্যায় সারণী। আজকের আধুনিক পর্যায় সারণী হয়েছে। তাহলে আমরা একটা ইতিহাস জেনে নিলাম, পর্যায় সারণী আবিষ্কারের এটা একটা ইতিহাস, কোন কোন বিজ্ঞানী তাতে অংশগ্রহণ করেছেন বা ভূমিকা ছিল বিজ্ঞানীদের। লিখে না, পুরোটা লেখা হয়ে গেলে পুরো লেখা হয়ে গেলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তারপরে আমরা চলে যাব বিজ্ঞানী ডোবেরিনারের সূত্রে। এই বিজ্ঞানী প্রথম সূত্র প্রদান করেন যে সূত্রকে বলা হয় ডোবেরিনারের ত্রয়ী সূত্র। প্রথম পর্যায় সারণী সংক্রান্ত যিনি সূত্র দিয়েছিলেন তিনি হলেন ডোবেরিনার এবং সেই সূত্র ডোবেরিনারের ত্রয়ী সূত্র নামে পরিচিত। এই সূত্র জানবো ভালো করে, আমরা আগে সূত্রটা জানবো, শিখবো, তারপরে ওনার বিবৃতিটা আমরা নোট করব। আগে আমাকে জানাও এই অবধি সবাই হয়েছে কিনা।
আচ্ছা, তাহলে শুরুটা সবাইকে বোঝা গেছে? এই টেবিলটা আবিষ্কারের শুরু কিভাবে হয়েছিল, তারপরে একে একে বিজ্ঞানী সূত্র দিয়েছেন, কিন্তু সবার সূত্র পুরো টেবিলের জন্য প্রযোজ্য নয়, সেই কারণে সর্বশেষ বিজ্ঞানী মেন্ডেলিভ যে সূত্র দিয়েছিলেন সেটি পুরো টেবিলটির জন্য প্রযোজ্য ছিল। কিন্তু পরবর্তীকালে মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র বা মেন্ডেলিভের পর্যায় সূত্র ছিল পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অনুসারে, কিন্তু পরবর্তীকালে সেটা সমস্যা সৃষ্টি করে, যে কারণে আধুনিক পর্যায় সূত্র আবিষ্কার হয় এবং আধুনিক পর্যায় সূত্রে আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী টেবিলটাকে যে সাজানো হয় মৌলগুলোকে টেবিলে, সেখানে পারমাণবিক গুরুত্ব বা ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার দিয়ে সাজানো হয়। সেটা আমরা পরে যাবো, আগে আমরা পুরোনো টেবিল পড়বো, তারপর আমরা এখন নেক্সট রিডিং করবো। তাহলে ডোবে রিনারের ত্রয়ী সূত্র। ডোবে রিনারের ত্রয়ী সূত্র মনে রাখবি 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেনিয়ার বা ডোবেরিনার এই সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী কিন্তু সম্পূর্ণ টেবিলটাকে আলোচনা করা সম্ভব নয়, বেশ কিছু মৌলের ক্ষেত্রে সূত্রটা কাজ করেছে। দেখে নেব আমরা। সূত্রের বিবৃতি দেওয়ার আগে আমি তোদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল একটু লক্ষ্য কর ভালো করে। দেখ, ডোবে রিনার যে মৌলগুলি সম্পর্কে সূত্র প্রকাশ করেন, সেই মৌলগুলিকে অতি অবশ্যই রাসায়নিক ধর্মের সাদৃশ্য হতে হবে, অর্থাৎ ধর্মের দিক দিয়ে যেন একই হয় এবং কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মৌল হয়। ডোবেরিনার তার সূত্রে যে মৌলগুলির কথা বলেছিলেন সেইগুলি প্রথমত হতে হবে একই রাসায়নিক ধর্ম বা একই রাসায়নিক ধর্মের, বা বলতে পারি আমরা রাসায়নিকভাবে সাদৃশ্য। রাসায়নিকভাবে সাদৃশ্য কোনো একটি শ্রেণীর মৌলগুলিকে নিয়ে ডোবেরিনার তার সূত্র প্রদান করেন। সূত্রটা কেমন ছিল দেখ, আমি কোনো একটা নির্দিষ্ট মৌলের এবং ডোবেরিনারের সূত্রে 1 নম্বর রাসায়নিকভাবে সাদৃশ্য মৌলকে নেওয়া হয়েছে, 2 কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মৌলকে নেওয়া হয়েছে। শ্রেণী বলতে উপর নিচ, উপর নিচ যে স্তবক বা পংক্তিগুলো আমরা পাই সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী। পর্যায় সারণীর পিডিএফটা তোদেরকে পাঠিয়েছি, সেই পিডিএফটা প্রিন্ট আউট নিবি, ক্লাস করার সময় পিডিএফটাকে পাশে নামিয়ে প্রিন্ট কপিটাকে পাশে নামিয়ে রাখবি, বা পর্যায় সারণীর টেবিল কিনতে পাওয়া যায় দোকানে, খাতার দোকানে, খাতা পেনের দোকানে কিনে নিবি, দিয়ে ওটাকে টাঙিয়ে রাখবি পড়ার সময়, অবশ্যই রাখতে হবে। সেখানে আমরা দেখতে পাবো টেবিলটাতে, যদি আমরা 1 নম্বর শ্রেণীতে যাই, 1 নম্বর শ্রেণীর সব দিকে উপরে রয়েছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে মৌলগুলো আছে। তো ডোবেরিনার প্রথমে বললেন তুমি যে মৌলগুলোকে নিবে 3টি মৌল নিতে হবে। এই 3টি মৌল নেওয়ার জন্য সূত্রটার নাম হলো ত্রয়ী। ত্রয়ী অর্থাৎ এখানে 3-এর কথা বলা হয়েছে। তাহলে রাসায়নিকভাবে সাদৃশ্য কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর পরপর 3টি মৌল, পরপর 3টি মৌল। কিরকম না, আমি 1 নম্বর নিলাম লিথিয়াম, সোডিয়াম আর
পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম হলো এরা তিনজনাই হচ্ছে ক্ষার ধাতু, তার মানে এরা রাসায়নিকভাবে সাদৃশ্য। 2 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট শ্রেণীর, এরা প্রত্যেকে 1 নম্বর শ্রেণীর মৌল। 3 নম্বর, পরপর 3টি মৌল নিতে বলা হয়েছে। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম 1 নম্বর শ্রেণীর 3টি পরপর মৌল। এরপরে যে সূত্রে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে পারমাণবিক ভর বা গুরুত্ব সংক্রান্ত। পারমাণবিক ভর বা গুরুত্ব সংক্রান্ত কথাবার্তা বলেছিলেন। তাহলে আমরা এখানে প্রত্যেকটি মৌলের পারমাণবিক ভর লিখে নেব। লিথিয়ামের পারমাণবিক ভর বা গুরুত্ব হচ্ছে 7, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। এরপর ডোবেরিনার কি বললেন? উনি বলছেন যে পরপর 3টি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক ভর, মন দিয়ে শুনবি, পরপর 3টি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক ভর বা গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান। অর্থাৎ লিথিয়াম এক্ষেত্রে, এই উদাহরণটার ক্ষেত্রে, এক মিনিট, এই উদাহরণটার ক্ষেত্রে লিথিয়ামের পারমাণবিক ভর 7 আর পটাশিয়ামের 39। উনি বলছিলেন লিথিয়ামের পারমাণবিক ভর এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের যে গড় হবে সেই গড় সোডিয়ামের পারমাণবিক ভরের সাথে মোটামুটি ভাবে একই হবে। তো আমরা দেখে নেব গড় করে। যদি আমরা এখানে গড় করি, অতএব 7 প্লাস 39 ডিভাইড বাই 2 আমাদের আসছে 46/2 সমান হচ্ছে 23, সমান হচ্ছে 23। দেখ, লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় 23 এবং সোডিয়ামের পারমাণবিক ভর 23। এটাই ছিল ডোবেরিনারের ত্রয়ী সূত্র। শর্তগুলো কি ছিল আমি আরেকবার বলছি। 1 নম্বর শর্ত, মৌলগুলিকে রাসায়নিকভাবে সদৃশ্য হতে হবে। বেশ। 2 নম্বর শর্ত, মৌলগুলোকে একই শ্রেণীর হতে হবে। ঠিক আছে। 3 নম্বরে কি বলেছেন না, মাঝের মৌলটির পারমাণবিক ভর এর মান অপর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান। অর্থাৎ এই উদাহরণ অনুযায়ী লিথিয়াম এবং পটাশিয়াম এর পারমাণবিক ভরের গড় কার সাথে সমান হবে না, ওদের মাঝের মৌল সোডিয়ামের সাথে। আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের 7, পটাশিয়ামের 39, 7 প্লাস 39 ডিভাইড বাই 2 পেয়ে গেলাম লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড়। সংখ্যাটা কত না 23। আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের পারমাণবিক ভর 23। এটাই ছিল ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র। আমি আরো একটা एग्जांपल যদি দেখাচ্ছি, এটার গড়টা তোরা নির্ণয় করবি। Ca40 এর একটা শ্রেণীর মৌল, দ্বিতীয় শ্রেণীর মৌল। Sr88 88 আর Ba137। এদের মধ্যে কি হবে না, এই Sr এর পারমাণবিক ভর হবে ক্যালসিয়াম আর বেরিয়ামের দুটোর মধ্যে দুজনের গড়ের সাথে সমান। দেখে নেব আমরা। অতএব 40 প্লাস 137 ডিভাইড বাই 2 তোরা ভাগ করে বল কত আসছে। আরেকটা উদাহরণ তোকে দেখাচ্ছি আমি। যে উদাহরণগুলো দেখাচ্ছি এই উদাহরণগুলোর ক্ষেত্রে প্রযোজ্য ফর্মুলাটা সমস্ত মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেই কারণেই এই সূত্রটাকে পর্যায় সারণী সূত্র বলা হয়নি। নেক্সট নিয়ে নেব আমরা S32 Se এর বিভিন্ন মৌল 79 আর Te হচ্ছে 128। এদের ক্ষেত্রে আমরা সেম দেখব 32 প্লাস 128 ডিভাইড বাই 2। যে সংখ্যাটা আসবে সেটা মোটামুটি ভাবে মাঝের মৌলটির পারমাণবিক ভরের সাথে সমান হবে। তোমরা আমাকে এই দুটো সংখ্যা কত আসছে জানাও।
এরকম আরো উদাহরণ আছে, যেমন CN35.5, Br মানে ব্রোমিন 80, আর আছে I মানে আয়োডিন 127। অতএব কার কার হবে 35.5 প্লাস 127 ডিভাইড বাই 2। এই যে সংখ্যাটা আসবে এটা কিন্তু ব্রোমিনের পারমাণবিক ভরের সাথে মোটামুটি ভাবে একই হবে। ওই টিপ দিয়ে ক্যালকুলেশন করে আমাকে জানাও তোমরা কত কত পেয়েছো। ইয়েস, ওটা আসছে 88.5। ডোবেরিয়ার বলেই দিয়েছেন মোটামুটি ভাবে একই হবে, তো তাই হয়েছে। তারপরটা দেখে নেবো আমরা। মোহনা কি যোগ করেছিস বাবা? 3.8। তারপরে কি আছে 32 প্লাস 128, তারপরটা আসছে 80, আর সর্বশেষ 35.5 প্লাস 127 ডিভাইড বাই 2, 81.25। 81.25 এইগুলো দেখ সবই মাঝের মৌলটির পারমাণবিক ভরের সাথে মোটামুটি ভাবে একই। বোঝা গেছে? আগে বল ডোবেরিনারের ত্রয়ী সূত্র সবার বোঝা গেছে কিনা? তো সূত্রটা কি হবে? রাসায়নিক ভাবে সদৃশ কোন একটি শ্রেণীর পরপর তিনটি মৌলের মাঝের মৌলের পারমাণবিক ভর অপর দুটি মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান। বাস হয়ে গেল আমাদের ডোবেরিনারের ত্রয়ী সূত্র এবং তার চারটে এক্সাম্পল। আমরা যদি সকল মৌলের মধ্যে এইভাবে এক্সাম্পল করতে চাই মিলবে না, কিন্তু যে উদাহরণে লিখেছি এই মৌলগুলির ক্ষেত্রে কিন্তু সূত্রটি প্রযোজ্য, যে কারণে সূত্রটিকে সার্বিকভাবে গ্রহণ করা হয়নি। তাহলে লিখে নেবো আমরা এরপরে ফর্মুলাটা। লিখো রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌলকে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে, এই কথাটা অবশ্যই লিখবি, মোটামুটি ভাবে অপর দুটির পারমাণবিক গুরুত্বের গড়।
পারমাণবিক গুরুত্বের গড় হয়। দেখে নাও, এটি ডোবে-রিনারের ত্রয়ী সূত্র নামে পরিচিত। এটি ত্রয়ী সূত্র নামে পরিচিত। তারপর তুমি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবে। চারটা এক্সাম্পল আমি এখানে লিখেছি, তোমরা চারটা এক্সাম্পলই এখন নোট করবে, কিন্তু পরীক্ষার সময় সূত্রটি লেখার পর যে কোনো একটি এক্সাম্পল দিলেই হবে। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা দিলেই হবে। লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের এক্সাম্পলটা দিয়ে দিলেই সম্পূর্ণ হবে সূত্রটি। তাহলে এই হচ্ছে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র এবং এই হচ্ছে তার উদাহরণ, এক্সাম্পল বা প্রমাণ। কমপ্লিট করো সবাই, সবার ভালো করে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান করবে। বল, সবাই বুঝতে পেরেছিস পুরোপুরি হবে ডোবেনিয়ারের সূত্রটা? কমপ্লিট সবার? ভালো করে দেখে নে।
তারপর লিখবো আমরা নিউল্যান্ডসের অষ্টক সূত্র। সেকেন্ড ফর্মুলা হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্র। আগেরটা ছিল ত্রয়ী, মানে তিনটে মৌলের ঘটনা ছিল। এবার এসছে অষ্টক, মানে 8টা মৌল সম্পর্কিত। এটা সালটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দ। 1864 খ্রিস্টাব্দ। আমরা আগের বারের মতোই আগে সূত্র লিখবো না, আগে আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখার পরে আমরা সূত্র লিখব। তোরা আগে এক্সাম্পলটা দেখ, তারপরে আমি সূত্রটা বলবো, তারপরে তোরা এক্সাম্পলটা টুকবি তার নিচে, ঠিক আছে? দেখ আমি টেবিল বানাচ্ছি, তোরা বানাবি, কিন্তু আগে আমার হয়ে যাক। ঠিক আছে? দেখ মৌল আর পারমাণবিক গুরুত্ব, যা কিছু এখন হবে সব পারমাণবিক গুরুত্ব দিয়ে হবে। আবার লিখব মৌল আর পারমাণবিক গুরুত্ব। আবার লিখব মৌল, শেষে আমাদের আর দুটো ঘর লাগবে। দেখ এক্ষেত্রে মনে রাখবি নিউল্যান্ডসের অষ্টক সূত্র হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। একদম প্রথম মৌল হাইড্রোজেন এবং 20 নম্বর মৌল হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য। ডোবেরিনারের সূত্র যেমন পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব সংক্রান্ত ছিল, একই রকম ভাবে নিউল্যান্ডসের অষ্টক সূত্র পারমাণবিক ভর বা গুরুত্ব অনুসারে লেখা হয়েছে। তাহলে আমরা ক্রমবর্ধমান মানে ক্রমশ বাড়ছে এরূপ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলিকে আমরা ছকের মাধ্যমে নিয়ে নেব। এবং কটা মৌলকে নেব? 8টা মৌলকে নেব, যেহেতু অষ্টক সূত্র। তাহলে আমি লিথিয়াম থেকে শুরু করছি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ফ্লুরিনের পরে আসে নিয়ন। কিন্তু মনে রাখবে এইসব সূত্রে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম অর্থাৎ এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল।
ও নিষ্ক্রিয় মৌলদেরকে এইসব সূত্রে অংশগ্রহণ করা যায় না। পর্যায় সারণীর সর্বশেষ শ্রেণী অর্থাৎ 0 শ্রেণী বা 18 নম্বর শ্রেণীতে রয়েছে যে মৌলগুলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা সব হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় বলতে এরা রাসায়নিকভাবে পঙ্গু, অর্থাৎ এদের সর্বশেষ কক্ষটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ, তাই তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। অর্থাৎ এই মৌলগুলি অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং মৌলগুলি নিজেদের সাথেও রাসায়নিক বিক্রিয়া করে না। এরূপ মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণী বা 0 শ্রেণীতে উপস্থিত যে মৌলগুলি রয়েছে অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে সবাই নিষ্ক্রিয় মৌল। তাই আমরা কোনো সূত্র লেখার সময় ওই মৌলগুলোকে ধরতে পারছি না, যে কারণে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এরপরে 8 নম্বর মৌল হচ্ছে সোডিয়াম। 8 নম্বর মৌল হচ্ছে সোডিয়াম। আর এগুলোকে আমরা যে লিখলাম না, তো দেখে মনে হতে পারে স্যার পারমাণবিক সংখ্যা অনুযায়ী লিখলেও তো এইভাবেই হয়, সেটা হতে পারে, কিন্তু আমি এখন ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী লিখিনি। আমি এখন লিখেছি মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে। এরপর নিচের ঘরগুলোতে আমি পারমাণবিক গুরুত্বগুলোকে বসিয়ে দিচ্ছি। যেমন লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, বেরিলিয়ামের 9 পয়েন্ট সামথিং মানে 9, বোরনের 10 পয়েন্ট সামথিং আমি 11 ধরে নিলাম, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, আর ফ্লুরিন 19, আর সোডিয়াম হচ্ছে 23। দেখ, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে আমি মৌলগুলিকে সাজিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব নিউল্যান্ডসের অষ্টক সূত্রে। কিরকম? নিউল্যান্ডস বলছে যদি এইভাবে পরপর 8টি মৌলকে সাজানো হয়, যেভাবে সাজিয়েছি এইভাবে যদি পরপর 8টি মৌলকে সাজানো হয়, তাহলে যে মৌল থেকে আমরা শুরু করেছি অর্থাৎ প্রথম মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলটি প্রথম মৌলের অনুরূপ। এখানে প্রথমে আছে লিথিয়াম। মনে রাখবি এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা সব হচ্ছে ক্ষার ধাতু। অর্থাৎ পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণী বা প্রথম শ্রেণীর মৌলগুলি হচ্ছে ক্ষার ধাতু। এরা সবাই রাসায়নিকভাবে সদৃশ্য মৌল হচ্ছে এরা। পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীর মৌলগুলি অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলি সবাই হচ্ছে ক্ষার ধাতু শ্রেণীর মৌল। এখন তাহলে লিথিয়াম থেকে শুরু করে 8 নম্বর মৌল কোনটা? এটা যদি 1 হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে লিথিয়াম থেকে শুরু করে তার পরবর্তী অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম। নিউল্যান্ডস বলছে লিথিয়াম থেকে শুরু করে তার পরবর্তী অষ্টম মৌল যদি সোডিয়াম হয়, তাহলে ওর সূত্র অনুযায়ী লিথিয়াম এবং সোডিয়াম রাসায়নিকভাবে সদৃশ্য হবে। এবং বটেও তো, এরা দুজনাই ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল। এরপর দেখ আমি সোডিয়াম থেকে শুরু করছি। এতক্ষণ লিথিয়াম থেকে শুরু করে আমি সোডিয়ামে এসেছিলাম। লিথিয়াম ছিল 1 নম্বর, সোডিয়াম ছিল 8 নম্বর। এবার আমি সোডিয়াম থেকে শুরু করে 8 নম্বর মৌলে আসবো। সোডিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আবার পটাশিয়াম। আমি আবার কিন্তু নিষ্ক্রিয় মৌলটাকে জাম্প করে চলে এসেছি। এরপর আমি এদের, আর এটা হচ্ছে ক্যালসিয়াম, আমি আবার এদের পারমাণবিক গুরুত্ব লিখব। যেমন ম্যাগনেসিয়াম পারমাণবিক গুরুত্ব হচ্ছে 24। ছকটা দেওয়া আছে, আমি ছকটা দেখে দেখেই লিখছি, এগুলো মনে রাখতে হবে না। পরীক্ষার সময় উদাহরণ লেখার সময় নিচে নিচে পারমাণবিক গুরুত্ব লেখার দরকার নেই, শুধুমাত্র লিখে দিবি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, এইটুকু লিখলেই হবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন
35.5, আচ্ছা পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। এবার দেখ আবার শুরু করছি আমি 1 নম্বর মৌল সোডিয়ামকে দিয়ে। সোডিয়াম যদি 1 হয় 1 2 3 4 5 6 7 8, তাহলে সোডিয়াম থেকে শুরু করে সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম। নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুযায়ী সোডিয়াম এবং পটাশিয়াম রাসায়নিকভাবে সদৃশ্য মৌল হবে এবং ওরা বটে। সোডিয়াম এবং পটাশিয়াম দুজনাই ক্ষার ধাতু, দুজনাই ক্ষার ধাতু মৌল। তাহলে দেখ এখন আমরা যেটা পেয়ে গেলাম তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা সবাই একই রাসায়নিক ধর্মের মৌল এবং এরা সবাই ক্ষার ধাতু। এরপরে যদি আমি সূত্রটা নিতে যাই এরপরে কিন্তু আর হবে না, অর্থাৎ সূত্রটা প্রযোজ্য হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত নিউল্যান্ডসের অষ্টক সূত্র প্রযোজ্য, তারপরে বাকি মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই কারণে এই সূত্রকে পর্যায় সারণীর সার্বিক সূত্র বলে ধরা হয়নি। বল সূত্রটা সবার বোঝা গেছে কিনা? যদি উদাহরণ দেখে সূত্রটি বোঝা গেছে তাহলে ডান কর, তবেই আমি কিন্তু সূত্রটার ভাষাটা লিখাবো। বিজ্ঞানী নিউল্যান্ডস, উদাহরণ এখন লিখবি না, আগে ভাষা লিখ বিবৃতিতে, তারপরে নিচে উদাহরণ লিখবি। ছকটা পুরোটা লিখে নিবি উদাহরণে, কিন্তু পরীক্ষার সময় এত বড় ছক করার দরকার নেই। পরীক্ষার সময় শুধুমাত্র লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, বাস এই 8টা মৌলের নাম লিখবি এবং বলে দিবি যে লিথিয়াম এর পরবর্তী অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম এবং এরা দুজনাই রাসায়নিকভাবে সদৃশ্য মৌল, এরা দুজনাই ক্ষার ধাতু। তাহলে বিজ্ঞানী নিউল্যান্ডস মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে দেখেন কোন একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ। তারপরে যেমন এই ছকটা এক্সাম্পল হিসেবে আমরা ছকটাকে লিখে নেব এবং পরীক্ষার সময় আমরা কেবলমাত্র এইটুকু ছকটা দেবো, লিথিয়াম থেকে শুরু করে এই সোডিয়াম পর্যন্ত। ছকটা দিবে, তারপর ছকটা দেওয়া হলে নিচে একটা স্টার দিয়ে লিখে নেবে যে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলগুলির ক্ষেত্রে
নিউল্যান্ডসের অষ্টক সূত্র প্রযোজ্য? নিউল্যান্ডসের অষ্টক সূত্র প্রযোজ্য। কমপ্লিট করো। বিবৃতি উদাহরণ শেষে এটা দিবি, কারণ আমরা যদি অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে এটা প্রয়োগ করতে যাই কাজ করবে না। কারণ ক্যালসিয়ামের বা পটাশিয়ামের পরবর্তী অষ্টম মৌল হচ্ছে লোহা বা আয়রন। আয়রন হচ্ছে রাসায়নিকভাবে সদৃশ্য সন্ধিগত মৌল, বাট ক্ষার ধাতু নয়। তাহলে পটাশিয়াম ক্ষার ধাতু, আবার লোহা হচ্ছে সন্ধিগত মৌল, আলাদা ধর্মের। কিন্তু তার মানে এই সূত্রটা হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, এরপরে আর প্রযোজ্য হবে না। তাই এটাকে সার্বিকভাবে পর্যায় সারণী সূত্র বলে ধরা হয়নি। সর্বশেষে বিজ্ঞানী মেন্ডেলি পর্যায় সূত্র বর্ণনা করেন। আমরা পড়বো এরপর, আমরা পরের দিন পড়বো, আজকে আর নয়, যে মেন্ডেলিভের পর্যায় সূত্র। আজকে আমাদের এতটাই থাকবে, কারণ মনে রাখবি আমি অফলাইন ক্লাসে যতটা পড়াই অনলাইন ক্লাসেও ততটাই পড়াই, তাই ওখানে যতটা হবে এখানেও ততটা হবে। দুটো কিন্তু প্যারালালি চলছে, অনলাইনেও যা পড়ানো হচ্ছে অফলাইনেও তাই পড়ানো হচ্ছে। কারণ যেদিন তোরা অফলাইন মানে অনলাইন ছেড়ে অফলাইনে আসবি, যাতে তোদের কোনো সমস্যা না হয়, সেই কারণে আমি দুটো ব্যাচে একই রকম পড়াচ্ছি। অর্থাৎ 3টে অফলাইন ব্যাচে যা পড়াই, 4 নম্বরে অনলাইন ব্যাচে আমি তাই পড়াই। দেখ তোরা কতদিন অনলাইন করবি, কারণ আস্তে আস্তে সবাই অফলাইনে আসছে। আশা করি তোরাও কিছুদিনের মধ্যে অফলাইনে চলে আসবি। আর যদি মনে হয় না অনলাইন করব, তাহলে সেটা কন্টিনিউ কর, আমার কোনো আপত্তি নেই। পুরো ব্যাপারটি অর্থাৎ নিউল্যান্ডসের অষ্টক সূত্র ভালো করে বুঝতে পারলে এবং লেখা হলে পরে ডান করবি, আমি ক্লাসটা বন্ধ করব। যদি কারো কোনো জায়গায় ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারিস, পরে ফোন করতে পারিস বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারিস। আর এই সূত্রটা অনেকটা কেমন জানিস তোরা, এটা লক্ষ্য করেছিস? সঙ্গীতের স্বরাগমে দেখবি সা রে গা মা পা ধা নি সা। দেখ সঙ্গীতের স্বরাগমটা অনেকটা অষ্টক সূত্রের মতো। 1 নম্বরে সা, 2 নম্বরে রে, 3 নম্বরে গা, 4 নম্বরে মা, 5 নম্বরে পা, 6 নম্বরে ধা, 7 নম্বরে নি আর 8 নম্বরে সা। দেখ 1 নম্বরে সা আবার 8 নম্বরে সা, অর্থাৎ 1 নম্বর সুরের সাথে 8 নম্বর সুরের মিল আছে। তাহলে সঙ্গীতের স্বরাগমে এটা একটা পুরোটা স্বর, আর এক একটা কথা হচ্ছে সুর। তাহলে সঙ্গীতের স্বরাগমে সা দিয়ে শুরু হয়, সা দিয়ে শেষ হয়, এটা অনেকটা অষ্টক সূত্রের মতোই কাজ করছে। এক্সাম্পলে লিখতে পারো এটা, যে সঙ্গীতের স্বরাগমে যেমন সা রে গা মা পা ধা নি সা, সা দিয়ে শুরু হয়, সা দিয়ে শেষ হয়, একে সা আটে সা, অর্থাৎ 1 নম্বর সুরের সাথে 8 নম্বর সুরের, মানে 1 নম্বর সুরটি 8 নম্বর সুরের অনুরূপ কোন দিক দিয়ে, সেরকম 1 নম্বর মৌলটি 8 নম্বর মৌলের সাথে অনুরূপ। আমরা এই এক্সাম্পলটাও লিখতে পারি। বলো তাহলে সবার হয়েছে কিনা?
কমপ্লিট। যা কিছু পড়ালাম আজকে, এখন যা কিছু পড়ালাম তা সব কিছু তোরা যারা ক্লাস করছিস সবার বোঝা গেছে? সবাই কমেন্ট করে লিখ, জানা বুঝতে পেরেছিস কিনা। যদি হয়ে গেছে তাহলে ক্লাসটা এখানেই শেষ হবে। পরের দিন পড়বো আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র। আজকে পড়লাম ডোবেরিনারের ত্রয়ী সূত্র, আর পড়লাম নিউল্যান্ডসের অষ্টক সূত্র, আর পরের দিন আমরা পড়বো মেন্ডেলিভের পর্যায় সূত্র। সেখান থেকে পর্যায় সারণী শুরু হবে। তাহলে এই পর্যন্ত রইল। ওকে, বাই। ঠিকঠাক করে সবাই লিখে নে, দরকার হলে ক্লাসটাকে আবার একবার কর। এখানে একটা সুবিধা আছে, তুমি ক্লাসটাকে রিপিট দেখতে পারবে। যে কোনো জায়গা বুঝতে লিখতে সমস্যা হলে, ভুলে গেলে বা বুঝতে না পারলে তুমি ক্লাসটাকে রিপ্লে করে আবার দেখো আমি কি বলেছি, কি লিখিয়েছি, কি বুঝিয়েছি, তাহলে তুমি আবার বুঝতে পারবে। ওকে, বাই।